সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুনভাবে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে দেখছো আমাদের দীঘায় চতুর্থ দিন, আর আজকের দিনটাই আমাদের দীঘায় লাস্ট দিন। আমরা পরের দিনই চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি আবার কলকাতায় নিজের বাড়িতে। এই পার্ক যেমন হয়, অমরাবতী পার্কে ঢুকলাম যেরকম হয়। আর এই যে জলের ইয়ে করা যাবে, মানে বোটিং করা যাবে। ওই যে বোটিং করছে দেখতে পাচ্ছ, কিন্তু নিজেরা বোটিং করতে হয় বলে আমি বোটিং করব না। আর এদিকে রোপওয়ে আছে, রোপওয়েটাই যাই চলো। আর আমরা আজকে এসেছি অমরাবতী পার্কে। এটা আমাদের চতুর্থ দিন, কিন্তু চতুর্থ দিনে আমরা অনেকগুলো জায়গায় ঘুরলাম। সকাল থেকে যেগুলো ঘুরলাম সেগুলো দেখালাম। এবার এখন প্রায় 12টার মতন বাজে। এখন আমরা এসেছি অমরাবতী পার্কে। তা অমরাবতী পার্কে সেরকম যে বিশাল কিছু আছে দেখার মতো তা নেই, শুধু রোপওয়েটা আছে, বোটিং আছে। আর বাচ্চাদের ভালো লাগবে, বিরাট জায়গা, খুব সুন্দর ফুল গাছ টাছ প্রচুর জিনিস আছে। এখানেও টিকিট কাউন্টারে টিকিট কাটতে হয়। আর ঢুকতে বেশি টাকা না, কিন্তু গিয়ে ওখানে রোপওয়েতে উঠতে ওটাতে অনেকগুলো টাকা। এগুলো সবই আমি পরে বলে দেব। তা আমরা এখন বোটের পাশ দিয়ে যাচ্ছি। এখানে বোটিং করা যায়, কিন্তু বোটিংটা নিজেরাই করতে হয়, সেই প্যাডেল করে করে বোটিং করা। এটা আমরা যেবার অনেক বছর আগে এসেছিলাম বললাম না, তখন আমরা এই অমরাবতী পার্কে এই বোটিংটা করেছিলাম। কিন্তু এবার আর সেই সাহসটা নেই যে বোটিংটা করব, সাহস নেই আর ইচ্ছেও অতটা নেই। সেই কারণে আর করলাম না বোটিং। না করে আমরা এখন যাচ্ছি রোপওয়েতে। তা রোপওয়েতে দেখলে তো টিকিট কেটে রোপওয়ে উঠে পড়েছি। এখন আমরা রোপওয়ের ভেতরে বসে আছি, বসে ওপর থেকে নিচের ভিডিওগুলো করছি। দেখো কি সুন্দর লাগছে ওপর থেকে নিচটা দেখতে, বেশ ভালো। আর মাঝখানে এসে রোপওয়েটা বেশ কিছুটা চলছে, চলার পরে মাঝখানে এসে বেশ কিছুক্ষণ করে দাঁড়িয়ে থাকছে পুরো পার্কটা দেখার জন্যে। আর সত্যি পুরো পার্কটা রোপওয়েতে করে আমরা দেখে নিলাম। আর নিচে নেমে হেঁটে আর পুরো পার্ক আমরা ঘুরিনি, ওই রোপওয়ে থেকে যেটুকু দেখা যায় সেটুকুই দেখেছি। আর এরপর এখান থেকে আমরা গিয়ে আর সেরম কিছু করিনি, কেনাকাটি খাওয়া দাওয়া এগুলো সেরেই রাতে ঘরে চলে গেলাম। একটুখানি বিচে বসে কেনাকাটা করে আর ওখানকার মার্কেটটা একটু ঘুরে ঘরে চলে গিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া এখানে সেরেছিলাম, যেখানে আমরা খেতাম সাগর হোটেল, সেই হোটেলেই আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। আর এখান থেকে ফিরে আমরা কোথাও যাইনি। এরপরে কাজলা দিঘি গেলাম, কিন্তু কাজল দিঘি যে পার্কটা, সেই পার্কটা বন্ধ হয়ে গেছে। জানি না কতদিন হলো বন্ধ হয়েছে, বা সেদিনকার জন্য বন্ধ কিনা, বা সন্ধেবেলায় খোলে কিনা, সেগুলো কিছুই জানি না। মোট কথা বন্ধ ছিল, ওখানে কেউ ছিল না যে তাকে আমরা জিজ্ঞাসা করব। সেই কারণে কাজল দিঘিটা আমি দেখতে পেলাম না, আমরা বাইরে থেকে দেখে চলে এলাম। আর রোপওয়ের টিকিটের অনেক দাম দেখলাম, তবুও উঠলাম যে না একটু উঠি, কিছুই তো হলো না অমরাবতী পার্কে এসে, সেই জন্য রোপওয়েতে উঠলাম। আর আজকে তো দেখলেই তো, আগে আমরা ওশিয়ানা বিচটি যেগুলো তোমাদের দেখিয়ে দিলাম সেটা আগে গিয়েছিলাম, আগের পার্টে দিয়েছি। আর এই পার্টে এই অমরাবতী পার্ক আর রাত পর্যন্ত যা করেছি আর কি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো জলটার ওপর দিয়ে যাচ্ছি, যে জলটায় যেখানে মানে বোটিং করছে সবাই, সেই জলের ওপর দিয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে দেখতে, ভীষণ ভালো। রোপওয়েটা তোমরা যখন যাবে, রোপওয়েটা তোমরা মানে উঠো, একবার হলেও রোপওয়েটা ওঠার চেষ্টা করো, কারণ রোপওয়ে থেকে নিচটা দেখতে খুব সুন্দর লাগছে। পুরো পার্কটা হেঁটে ঘোরার থেকে রোপওয়েতে করে ঘুরে নিলেই হলো। এই দেখো আমরা এখন কাজল দিঘিতে আসলাম, টয় ট্রেন পার্ক, কিন্তু এখানে বন্ধ দেখলাম। আমি তো বলছি জানি না যে খোলে কি না, টিকিট কাউন্টারও দেখিয়ে দিলাম। তারপর আমরা চলে আসলাম সাগর হোটেলে, সেখানে এসে দুপুরের খাওয়া দাওয়া সারছি। এই যে এখানকার খাবার খুব ভালো, খুব কম দামে প্রচুর পরিমাণ খাবার। পরে একটা নিলাম, মানে আলু ভাজা নিলাম, 1 প্লেট আলু ভাজা নিলাম। তা 1 প্লেট প্রথমে দিয়েছিল অনেকটা, তখন বললাম যে না 1 প্লেট নেব না, তখন সেটা ঘুরিয়ে দিল। দিয়ে আমরা আর
1 প্লেট আলু ভাজা নিলাম না, ঘুরিয়ে দিলাম, দিয়ে হাফ প্লেট নিলাম, সেটাই তো খেতে পারছিলাম না, এতটা পরিমাণ আলু ভাজা ছিল। এখান থেকে আমরা চলে আসলাম, খেয়ে খাওয়া দাওয়া সেরে আমরা একটু ঘরে গিয়ে একটুখানি একটু ফ্রেশ হলাম আর কি, ওয়াশরুম গেলাম, একটু ফ্রেশ হয়ে 10-15 মিনিট রেস্ট নিয়ে আমরা চলে গেলাম নিউ দীঘা। নিউ দীঘায় যখন গেলাম তখন বেলা 4টে বাজে, রোদটা পড়ে এসেছে, রোদের যে তাপ ছিল সে তাপটা অনেক কমে এসেছে। তো বিকেলবেলাটা ভালোই লাগলো, নিউ দীঘাটাও খারাপ লাগলো না, তবে বসার জায়গা ছিল না, এতটাই ভিড়। আর বোল্ডার আছে, বোল্ডার পার করে তারপরে বিচ আছে, এখানেও বিভিন্ন রকম বোটিং হচ্ছে, দেখলাম আমরা বিভিন্ন রকম ওইসব স্পিডবোটগুলো, যেগুলোতে সেই আবার স্কুটির মতন করে বসে যাচ্ছে, এরকম বিভিন্ন টাইপের জিনিস ছিল। জলের যে রাইডগুলো সেই রাইডগুলো ছিল, আমরা কোনোটাতেই উঠিনি, আমরা শুধু দূর থেকে দেখলাম যে ওই রাইডগুলো। দাঁড়াও, একটা রাইড তোমাদের দেখাবো যেটা ভীষণ ভালো লাগছিল। এই যে বোল্ডার দিয়ে গিয়ে সবাই ওখানে গিয়ে বসছিল, তা আমরা আর বোল্ডার দিয়ে অত দূর যাইনি, আমরা এখানে যে ধারে বাঁধানো যে ধাপি মতো করা আছে, পুরোটাই যেমন রেলিং দিয়ে বাঁধানো আছে, সেই রেলিংয়ের ওপরে বসেছিলাম, আর নিচে নামিনি বোল্ডার দিয়ে। এই যে এই রাইডগুলোও ছিল, অনেক রকমের রাইড ছিল। এই যে বোল্ডার দিয়ে সবাই নিচে যাচ্ছে, দেখো কত নিচে। এই যে এই রাইডটার কথা বলছিলাম, এই রাইডটা অনেকে যাচ্ছে, কিন্তু সাহসের দরকার এসবে যেতে গেলে, সেই সাহস আমাদের নেই। নিউ দীঘাতেও এত বেলাতেও সব স্নান করছে, দেখো কত বেলা, তাতেও সবাই স্নান করছে। বোল্ডারটা পার করে গেলেই বালি আছে, এখানে বোল্ডার থেকে নেমে গেলে বালি আছে, অনেকে সবাই বসে আছে ওখানে, ভালো লাগছিল দেখতে। অনেকক্ষণ বেশ কিছুক্ষণ ছিলাম ওখানে, সন্ধে লাগা পর্যন্ত ছিলাম। এই যে সন্ধে লেগে গেল, সূর্য অস্ত যাচ্ছে। প্রতিদিন সূর্য অস্ত যাওয়াটা আমি দেখতাম, আমার এত ভালো লাগতো। সূর্য ওঠাটা দেখতে পেতাম না, তার কারণ প্রথম কথা মেঘলা ওয়েদার ছিল, আর দ্বিতীয় কথা হচ্ছে ঘুম ভাঙতো না। যেদিন আমরা ফিরে আসবো সেদিন গিয়েছিলাম, তবুও সূর্য উঠে গিয়ে সূর্যোদয় হয়ে গিয়েছিল অনেক আগেই, আমরা অনেকটা পরে গিয়েছিলাম। ঢেউগুলো দেখছি, খুব ভালো লাগছে। সমুদ্র দেখতে আমার ভীষণ ভালো লাগে, সমুদ্র আমি ভীষণ ভালোবাসি, আবার পাহাড়ও ভালোবাসি, দুটোই সমানভাবে ভালোবাসি। যেমন সমুদ্র ভালো লাগে তেমন পাহাড় ভালো লাগে, খুবই ভালো লাগে সব জায়গাগুলো। নিউ দীঘা থেকে আবার ওল্ড দীঘায় চলে এসেছি আমরা, এসে ওল্ড দীঘার বিচে বেশ কিছুক্ষণ বসেছিলাম। বসার পর আমরা গেলাম ওই মার্কেটটায়, এই যে এখানে যে সমস্ত সব কানের দুল টুল সব আছে, এই সব জায়গায় এখানে গিয়ে এগুলো কিছু কিনেছিলাম, 2-1টা কিনেছিলাম, আর বেশিরভাগটা দেখলাম তোমাদের দেখানোর জন্য ভিডিও করলাম। অনেক রকমের কানের দেখতে ভীষণ ভালো লাগলো, কানেরগুলো একদম অন্যরকম লাগছিল দেখতে, গলার কানেরগুলো। গলার নিইনি একটাও, কানেরই কয়েকটা নিয়েছি। আমার কানেরগুলো বেশি কানের কিনতেই বেশি ভালো লাগে, কানের দুল। ব্যাগ ছিল, বিভিন্ন ধরনের ব্যাগ কিনেছি 2-1টা, সেগুলো দেখানো হয়নি, দেখবো যদি চেষ্টা করে দেখিয়ে দেব, যদি যে কটা আছে সে কটা দেখিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, টগরিকে মাসিকে সব দেওয়া হয়ে গেছে। মেঘার জন্য একটা এনেছি, আমার জন্য একটা এনেছি, ওদিকে আমার জায়ের জন্য নিয়ে এসেছি, বোনের জন্য এনেছি। আর এই দোলনাগুলো দেখছিলাম, দোলনাগুলোও ভীষণ ভালো লাগছিল, দোলনাগুলো অনেকে কিনছিল আর কি। দোলনা অত দূর থেকে টেনে নিয়ে আসা, দোলনা আর কিনিনি। এইসবগুলো দেখলাম, ভিডিও করলাম, আর কয়েকটা কিনলাম। একদম যে খালি হাতে এসেছি তা না, বেশ কিছু কিনেও নিয়ে এসেছি, দেখতে ভালো লাগছিল তাই। এরপর আমরা খাওয়া দাওয়া করব, একটু বিচে বসে ঘরে চলে আসবো। তারপর ব্যাগপত্র গুছানো আছে, সেগুলো গুছিয়ে নিয়ে বারান্দায় কিছুক্ষণ বসেছিলাম, তারপর শুয়ে ঘুমিয়েছিলাম। পরের দিন সকালে উঠে আমরা
ফিরে এসেছিলাম। আর আজকের ব্লগটা আমি এই ওল্ড দীঘাতেই বিচে আর খাওয়া দাওয়া দিয়ে শেষ করে দেবো। এই মার্কেটটা দেখে নাও তোমরা কেমন লাগছে, কানের দুল টুলগুলো, এইগুলো দেখাতে দেখাতে আজকের আমি ব্লগ শেষ করব। কানের দুলের ওপর নেশা আমার ছোট থেকে, কিছু কিছু জিনিসের ওপর আমার খুব নেশা, যেমন কানের দুল, তারপরে হাতে যে এই যে যে নেলটা আমি করেছি, নেল এক্সটেনশন বা নেল আর্ট, এই জিনিসটা, আর একটা হচ্ছে শাড়ি। এই তিনটে জিনিসের ওপর আমার ভীষণ লোভ, ভীষণ লোভ। আমি এই তিনটে জিনিসের লোভ সামলাতে পারি না। হয়তো এগুলোর জন্য অনেকে অনেক কিছু ভাববে যে এই বয়সে এসে এই সমস্ত জিনিস, এই ব্যাপারটা অনেকে ভাবতে পারে, অনেকে বলতে পারে, কিন্তু আমার ভালো লাগে, এটাই ব্যাপার। ওই জন্য আগে আগে মনে হতো কে কী ভাববে, কে কী বলবে, এরকম মনে হতো। কিন্তু এখন দেখি যে কারোর ভাবনাতে আমার মানে কিছুই তেমন হয় না। কেউ কিছু ভাবলেও হ্যাঁ ভাববে, মানুষের স্বভাব হচ্ছে ভাবা, তারা ভাববে। আবার কেউ কেউ বলবে, আবার কেউ বলবে যে আমার এইসব জিনিস কিনে পয়সা নষ্ট করব কেন, এরকম একটা ব্যাপার। অনেকে টাকা পয়সা নষ্ট করার মানে এগুলো কেনা মানে টাকা পয়সা নষ্ট করা, বা হয়তো তাদেরকে মানে তাদের সেগুলো কিনে কেউ দেবেও না, এরকম একটা ব্যাপার থাকে। আবার অনেক তাদের মানে অনেককে যা দেয় আমাকে আবার সেগুলোও দেয় না, এরকমও ব্যাপার আছে। দেওয়ার মতো পরিস্থিতি থাকে না, যেগুলো দেওয়ার মতো পরিস্থিতি বা বহুদিন ধরে যে সমস্ত শখগুলো আমার ভেতরে ভেতরে জমে আছে, সেই সব শখগুলো আমি এতদিনে হয়তো পূরণ হচ্ছে। যেমন 25-30 বছর আগে আমি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গিয়েছি, তখন আমি মানে এমন একটা শখ আমার হয়েছিল, সেই শখটা আজ এতদিন ধরে জমানো ছিল। আজ মানে 30-35 বছর ধরে সেই শখটা আমি জমিয়ে রেখেছিলাম। সেই জমানো শখটা আমার এতদিনে পূরণ হতে চলেছে, এখনও বলবো না যে পূরণ হচ্ছে। তো এরকম হয়তো সবার ক্ষেত্রে সেটা মানে মনে হয় না যে নেব, বা সবাই হয়তো ভাবে যে এটা কেনই বা দেব, এরকম মনে হয়। কিন্তু আমাকে যাই হোক অনেক কিছু দিতে পারেনি, অনেক কিছু না দিতে পারার থেকেও এই জিনিসটা দিচ্ছে, এটাই আর কি। যেগুলো মানে অনেকে অনেক কিছু দেয়, আবার অনেকে অনেক কিছু দেয় না। আমাকে যেমন অনেক কিছু দিতে পারেনি, আবার অনেক কিছু দিতে না পারার মধ্যে থেকে যে শখটা পূরণ করবে, যেটা তোমরা দেখতে পাবে, এখন আমি বলবো না, কারণ বলে দিলে আমার সেটা পূরণ হয় না। তাই যে শখটা আমার এতদিনে পূরণ করতে চলেছে বা পূরণ হতে চলেছে, সেটা আমার বহুদিনের শখ, 30-35 বছর আগেকার শখ এতদিনে পূরণ হতে চলেছে। অনেক কিছু আমার এরকম বহু শখ যেগুলো এতদিনে পূরণ হতে চলেছে। কিন্তু খুব কষ্ট করেছি, এক সময় খুব কষ্ট করেছি, যে সময় প্রত্যেকটা মানুষ নিজের জীবন দিয়ে নিজের সংসারটা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে সংসার করেছে। সেই সময়টা আমি সেই শখটা পূরণ করতে পারিনি। কিন্তু সেটা এখন মানুষকে বলতে গেলে সেগুলো গল্প, কেউ শুনবে না, ভাববে যা হয়েছে হয়ে গেছে। কিন্তু তারা তো সেই জায়গাটা ভোগ করে আসেনি, তাই তাদের কাছে ওটা যা হয়েছে হয়ে গেছে, হোক না, কী আছে ক্ষতি, এরকম ব্যাপার। কিন্তু যে মানুষটা 25-30 বছর ধরে সেই কষ্টটা ভোগ করে এসেছে, তার কাছে ওটা যা হয়েছে হয়ে গেছে না, তার কাছে এটা খুব কঠিন দিন। তাই বারবার সেই দিনগুলো মনে হয়। হয়তো এটা বলবে যে মনে করে কষ্ট পেয়ে কী লাভ, এখন যেটা হচ্ছে সেটাই ভালো, মানে সেটাই নিয়েই থাকো। কিন্তু তারা তো সেই দিনগুলো ভোগ করে এসছে, তারা তো কেউ ভোগটা ত্যাগ করেনি। সেই কারণে তারা বুঝবে না, যারা কষ্ট করেছে তাদের কষ্টটা যারা ভোগ করেছে তারা বুঝতে পারবে না। তাই এখন যখন আমি একটু কিছু পেতে চলেছি, তখন সবাই যখন ভাবে যে এইগুলো আমার হবে না বা এগুলো আমাকে দেবে না, এরকম যখন বলে, তখন একটু কষ্ট হয় নিজের, যে তাই তো আমি করছি, এইটুকু আমার শখ, সেই শখটা পূরণ করছি, অথচ সেই মুহূর্তে যদি কেউ বলে, তখন একটু কষ্ট হয় বই কি। কিন্তু সেই কষ্টটা ভেতরে মানিয়ে নিই। এবার যে কোনো শখের জিনিস সবার কাছে সমান নয়, এক একটা মানুষের কাছে এক একটা শখ এক এক রকম। তাই যার যেটা শখ সে সেটাই পূরণ করুক, আর সেই শখকে প্রত্যেকে যেন উৎসাহ দেয়, তাকে ভালো বলে, ভালো লাগাই, এটাই আমি চাই। কাউকে যেন নিরুৎসাহ না করা হয় যে কোনো ব্যাপারে, যে আমার এটা হচ্ছে বলে আমার এটা হবে না বা আমাকে এটা দেবে না, এই জিনিসটা বলাটা ঠিক নয়।
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন আরও একটা সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।